This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এটা সুপ্রিম কোর্টের একটা অন্তর্বর্তীকালীন নির্দেশ এবং এই নির্দেশে যে টাকা দিতে বলা হয়েছে সেটা নির্ভর করবে চূড়ান্ত ফলাফলের ওপরে। কিন্তু এই আদেশ যদি অমান্য করে তাহলে সেটা আদালত অবমাননা হবে এবং সেক্ষেত্রে যে আধিকারিকরা রয়েছেন তাদের জেল হতে পারে, জরিমানা হতে পারে। এক্ষেত্রে কি রায়ের উপরে গিয়ে অর্থাৎ রায়ের উপরে গিয়ে আবার ওরা অ্যাপিল করতে পারে রাজ্য সরকার? এর থেকে তো কোনো অ্যাপিল হয় না, এটা তো সর্বোচ্চ আদালতের একটা অন্তর্বর্তীকালীন নির্দেশ এসছে। এই মামলাতেই তারা আবেদন জানাতে পারেন, কিন্তু তার কতদূর গ্রহণযোগ্যতা থাকবে সেটা নির্ভর করবে আদালতের উপর। আপনি মানে যেটা জানাচ্ছে আদালত সূত্রে, কলকাতা হাইকোর্ট সূত্রে, আপনি প্রথম বিষয়টি দেখেছিলেন এবং আপনার রায় প্রথম এই মহার্ঘ ভাতা নিয়ে বিষয়টি গুরুত্ব পেয়েছিল। আপনি কবে এই রায়টা দিয়েছিলেন এবং কি বলেছিলেন? 2018 সালে যে ডিভিশন বেঞ্চ প্রথম এই রায়টা দিয়েছিল ডিএ মামলাতে, সেটাতে আমি প্রিজাইডিং জাজ ছিলাম। এখন তখন আদালত যেটা দেখেছিল সেটা হচ্ছে যে কোনো পে কমিশন কোনো রকম পরামর্শ রাজ্য সরকারকে দিতে পারে মাইনে সংক্রান্ত অথবা ডিএ সংক্রান্ত, সেটার গ্রহণযোগ্যতা নির্ভর করছে রাজ্য সরকারের ওপরে, তাঁরা সেটা গ্রহণ করবেন কি না। কিন্তু তখন আদালত দেখেছিল যে 2009 সালে একটা নোটিফিকেশন বলে পে কমিশনের যে পরামর্শ ছিল সেটাকে রাজ্য সরকার গ্রহণ করে নিয়েছিল, এবং এটা যদি রাজ্য সরকার গ্রহণ করে নেয় তখন কিন্তু এটা বাইন্ডিং হয়ে যায়। কাজেই বাইন্ডিং হয়ে গেছে বলে এই রায় দেওয়া হয়েছিল। এখন সেই রায় সুপ্রিম কোর্টে, তো তার পরবর্তীকালে আরেকটি রায় হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন। কাজেই সুপ্রিম কোর্ট যেটা বুঝবেন যে ন্যায়সঙ্গত সেই জাজমেন্ট আসবে। সেই সময় কি প্রশ্ন উঠেছিল, মানে যখন আপনি 2018 সালে যখন রায় দিয়েছিলেন তখন কি বলা হয়েছিল রাজ্যের তরফে যে এটা রাজ্যের দায়িত্ব নয় বা রাজ্য বাধ্য নয় এই টাকা দিতে, কিন্তু রাজ্য অনুদান হিসেবে বা দিতে পারে, মানে যেটা এখন দাবি করা হচ্ছে, তখন কি এই দাবি করা হয়েছিল রাজ্যের তরফে? আমি প্রথমেই বলছি যে এটা কিন্তু এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন, চূড়ান্ত রায় আসেনি। কাজেই এই সম্বন্ধে বলার সুযোগটা খুব কম। যেটা বলা যায় সেটা হচ্ছে আদালত দেখেছিল যে ঠিকই কথা, এটা রাজ্যের পক্ষে বাধ্যতামূলক নয়, কিন্তু একবার যদি রাজ্য নোটিফিকেশন বলে এই পরামর্শ পে কমিশনের মেনে নেয়, গ্রহণ করে নেয়, তখন কিন্তু এটা রাজ্য সরকারের ওপরে বাইন্ডিং হয়ে যায়। এবং 2009 সালের একটা নোটিফিকেশন বলে তদনীন্তন রাজ্য সরকার পে কমিশনের যে পরামর্শ সেটাকে মেনে নিয়েছিল। আরেকটি জায়গা তখন আদালতের সামনে এসেছিল, সেটা হচ্ছে যে রাজ্য সরকার কর্মচারীদের এক অংশ চেন্নাইতে যে ইউথ হোস্টেল রয়েছে সেখানে এবং দিল্লিতে যে বঙ্গভবন রয়েছে তাদের কর্মচারীদের কিন্তু এই হারে ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া হচ্ছিল। রাজ্য সরকার যে নোটিফিকেশন করেছিলেন তার বলে সেটা দেওয়া হচ্ছিল। কাজেই সেটাও একটা ডিসক্রিমিনেশন হয়ে গেছিলো, এটা আদালতের সামনে এসেছিল। এই সমস্ত জিনিসগুলো বিচার করে কলকাতা হাইকোর্টের রায়টা হয়েছিল। এখন সুপ্রিম কোর্টের কাছে চূড়ান্ত বিচারের জন্য রয়েছে। দেখা যাবে, এর পরেও তো আরেকটা রায় হয়েছিল 22 সালে, এগুলো সব রয়েছে সুপ্রিম কোর্টের কাছে।